নমস্কার, প্রত্যেকে নববর্ষে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। এখন আমি এসে গেছি পণ্ডিত দীপক শাস্ত্রীর কাছ থেকে, যাকে শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ যাকে চেনে, যার উপকৃত ভক্তবৃন্দের সংখ্যা কয়েক লক্ষ। যাই হোক, ওনাকে আমি কয়েকটি প্রশ্ন করতে চাই, কেন আজকে আমি ওনার সঙ্গে দীঘা সফর এসেছি। তাতে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। ওনার সম্বন্ধে আমার যে ধারণা ছিল সেটা অনেকটা বেড়ে গেছে। উনি প্রকৃত সত্যি পণ্ডিত, শুধু নামের আগে বসিয়ে পণ্ডিত কিন্তু জ্যোতিষ জগতে অনেক আছে, কিন্তু উনি কর্মের মাধ্যমে যে পাণ্ডিত্য অর্জন করেছেন, মানুষের বিচারে সততার বিচারে যে উনি এখনো শীর্ষে আছেন তার প্রমাণ পেয়েছি। যাই হোক, এখন আপনাদের সামনে হাজির করছি পণ্ডিত দীপক শাস্ত্রীর কাছ থেকে। নমস্কার দীপক দা। নমস্কার। দীপকদার কাছ থেকে কয়েকটি প্রশ্ন আমি আজকে জানবো। যে আজকে এই দীঘা সফরে এসে প্রথমে আমরা যে হোটেলে এসেছি, কারণ পরে বলছি, আসার সঙ্গে সঙ্গে কোটিপতি মালিক ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করছে এবং ভক্তির ভাব দেখে আমি অবাক লাগলাম। এই বিষয়টা একটু যদি সামান্য বলেন। এটা বলতে কোনো বাধা নেই। আসলে এই মালিকের অনেক জায়গায় হোটেল আছে, তো ওনার নিউ টাউনে একটা হোটেল ছিল, সেখানে ওই হোটেলটা প্রায় বন্ধের মুখে ছিল। তখন আমার ওই হোটেলের বিষয়টা নিয়ে আমার কাছে গেছিলেন, তো আমি ওই হোটেলটার বিষয়ে এমন একটি কাজ করে দিয়েছিলাম যে ওই হোটেল থেকে আজকের উনি 5-7টা হোটেল করেছেন। তা আজকে সেই থ্রুতে এই হোটেলটা চলছে না দীঘায়, তো আজকের আমার কাছে ওনার একটা আর্জি ছিল যে আমার দীঘায় এসে আমার হোটেলটা দেখুন। তো আজকে এই হোটেলের যে সমস্যা সেই বিষয় নিয়ে আমি এখানে এসেছি। আচ্ছা, তারপরে আমি দেখলাম কিছুক্ষণ পরে উনি এলেন, একটা খামের মধ্যে বেশ কিছু টাকা দিলেন। আমি কৌতূহলবশত আপনাকে জিজ্ঞেস করলাম, দীপকদা কত টাকা আছে? দেখুন তো বললো 35,000 টাকা আছে। তা এই 35,000 টাকা বাস্তু দেখতে আপনি নিচ্ছেন, যেটা পশ্চিমবঙ্গের জ্যোতিষীরা 2,000-3,000 বেশি তারা ভরসা বা আশা করতে পারে না, তাদের কনফিডেন্স লেভেলটা নেই। কিন্তু আপনাকে কি বল ভরসায় উনি 35,000 টাকা দিলেন, আর বাস্তুতে আপনি কি দেখেন একটু যদি বলেন। 35,000 টাকাটা দিয়েছেন। আমার চার্জেস হচ্ছে, আমি কোনো জায়গায় গেলে 31,000 টাকা নিই, কম বেশি। তো উনি খুশি হয়ে আমাকে 35,000 টাকা দিয়েছেন, কারণ আজকে ওনার যে যে কাজ আমি করে দিয়েছি সেই হোটেলগুলো প্রত্যেকটা খুব সুন্দরভাবে এবং অনেকটা ভালোভাবে সেই হোটেল চলছে, এবং প্রচুর সেখানে সগম, মানে যারা কাস্টমার বা যারা হচ্ছে ওনার কাছে আসে, মানে হোটেলে এসে থাকেন, তারা ওই হোটেলে থাকেন এবং হয়তো ঘোরাফেরা করেন, তারা ওই হোটেলে ভিড় করছে, এবং সেই জন্যই আজকে এই হোটেলটা চলছে না বলে আমাকে আবার নিয়ে এসছে। আচ্ছা দীপকদা, আমি অনেকের মুখে শুনেছি দীঘা মানে আসা মানে মানুষের একটা আনন্দ হুল্লোড়ের জায়গা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে বেশ কিছুক্ষণ আগেও আমাকে বলেছেন যে আমি শুধু এখানে বাস্তু দেখতে আসিনি, আমি একটা যজ্ঞ করব। চন্দনেশ্বর মন্দির দীঘার যে কোথাও রয়েছে, যে উড়িষ্যার বর্ডারের দিকে। এই যে আপনার ভক্তি ভাব, এই যে আপনি কর্মের মধ্যে থাকেন, এটা কিন্তু ভালো লাগে। ওখানে যে আপনি যজ্ঞ করবেন, মানুষের যে ক্রিয়া করবেন একটা মন্দিরে একটা নির্দিষ্ট সময় মেনে, এটা খুব ভালো লাগে। এটা নিয়ে যদি একটু বলেন। এই জায়গাটা কিন্তু এই হোটেলের মালিকই আমাকে করে দিয়েছেন, কারণ উনি চাইছেন ওনার যে কাজের যোগ্যটা ওই মন্দিরের ওখানেই হোক, তাই ওনার সাথে সাথে উনি সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন। উনি সব করে দিয়েছেন। ওনার যোগ্যটাই ওখানে হবে এবং ওনার বাড়ির ফ্যামিলি সবাই থাকবেন সেখানে, আমি যোগ্যটা করব ওনার বাড়ির ফ্যামিলি প্রত্যেকের ভালো হওয়ার জন্য, এবং হোটেলটা যাতে উন্নতি হয়। এই হোটেলটা একদমই চলছে না, এই হোটেলের বাস্তু দোষ আছে, সেটাকে কাটিয়ে ওই যোগ্যটা করে এবং ওনাদের বাড়ির সবাই যাতে ভালো হয় তার জন্য এই যোগ্যটা, এবং উনি এই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছে যাতে আমি ওই যোগ্যটা ওখানে করতে পারি, এবং ওনার পুরো ফ্যামিলি আত্মীয় স্বজন প্রত্যেকে ওখানে আসবেন, এবং ওখানে যদি আলাদা কোনো ভক্তজন থাকে তারাও ওই যজ্ঞের মধ্যে আসতে পারে। হ্যাঁ দর্শক বন্ধু, যারা পণ্ডিত দীপক শাস্ত্রীর মুখ থেকে শুনলেন বাস্তব কথা, আমি বলবো আপনাদের যারা বা আপনাদের বাস্তুসংগত যদি কোনো সমস্যা থেকে থাকে, পশ্চিমবঙ্গে অনেক জায়গায় গেছেন, এ প্রান্ত থেকে ও প্রান্ত ছোটাছুটি করেছেন, অনেক অর্থ নষ্ট করেছেন, আমি বলবো একবার দীপক শাস্ত্রীর কাছে এসে ওনার পরামর্শ নিন। আমি মনে করি আপনাদের প্রত্যেকে কিন্তু আপনার সমস্যামুক্ত হবেন এবং আনন্দে আপনার বাস্তুর জায়গা বলেন এবং আপনার কর্মস্থল বলেন, ব্যবসার জায়গা বলেন, সমস্তটাই কিন্তু উন্নতি হবে। আরেকটি কথা আপনাকে বলবো যে অনেক বাস্তুবিদ, তান্ত্রিক জ্যোতিষ বিভিন্ন মানুষকে বলে ঈশান করে পায়খানা বাথরুম করা যাবে না, ঠাকুর ঘর করা যাবে না। এই বিষয়টা বিবেচনা করেন কিভাবে, আর আপনারা বাস্তুতে কি দেখেন একটু যদি বলেন। এটা খুবই ভালো প্রশ্ন রেখেছেন আপনার প্রত্যেকটা ভক্তর জন্য। আজকে আমি এখানে একটা কাজ করতে এসেও
আজকের এই বিষয়টা নিয়ে আলোচ্য বিষয় রাখবেন, এটা আমার খুবই ভালো লাগছে এবং ভক্তদের জন্য খুবই ভালো। কারণ আমি বাস্তুতে প্রথম দেখি ঈশান কোণটা, ঈশান কোণে বাথরুম বা পায়খানা বা আমাদের ল্যাট্রিন যদি থাকে বা রান্নাঘর থাকে, এটা আমাদের বাড়ির প্রত্যেকের জন্য খুবই খারাপ, ক্ষতিকারক। ক্ষতিকারক বলতে টাকা পয়সা এক আসবে না, টাকা পয়সা যাওয়া ইনকাম হবে সব বেরিয়ে যাবে। সব থেকে বড় কথা, এইখানটায় যদি ঈশান কোণে মানে পূর্ব উত্তর বা উত্তর পূর্বেতে যদি রান্নাঘর বা বাথরুম থাকে, তাহলে দেখতে হবে সেই বাড়ির বেশিরভাগ মেম্বারের ক্যান্সারে মৃত্যু হয় বা কিডনি ড্যামেজ বা কোনো খারাপ রোগে মৃত্যু হয়। এটা একদম পরীক্ষিত করা, 100তে 99% দেখা গেছে। এবং অনেকে বলে যে ঈশান কোণে বাথরুম বা রান্নাঘর থাকলে আমি ঠিক করে দেবো, ওটাকে ভাঙতে হবে না বা চেঞ্জ করতে হবে না। যারা বলে তারা কিছু জানে না, শুধু ভণ্ডবাজি করছে। এবং তার ফ্যামিলির দায়িত্ব কি সে নেবে? কারণ ঈশান কোণে এইসব মানে বাথরুম বা রান্নাঘর থাকলে কিন্তু ক্যান্সার 99% হওয়ার চান্স। এবং আমি প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেখেছি যে ক্যান্সারে যারা মারা গেছে তাদের বাড়ি ঈশান কোণে বাথরুম এবং রান্নাঘর রয়েছে। এছাড়া আপনাদেরকে যারা ভক্তরা রয়েছে তাদের প্রত্যেককে বলবো, যারা দেখবেন যাদের বাড়ি ক্যান্সারে মারা গেছে তার বাড়িতে ঈশান কোণে মানে উত্তর পূর্ব বা পূর্ব উত্তরে রান্নাঘর এবং বাথরুম 100% রয়েছে। আমার কথা মিলিয়ে দেখবেন, আমার কথা বিশ্বাস না করেও যদি কারো বাড়ি ক্যান্সারে মারা যায়, দেখবেন আপনার তার বাড়িতে যাবেন, গিয়ে পূর্ব এবং উত্তর বা উত্তর পূর্ব ঈশান কোণে দেখবেন রান্না বা বাথরুম রয়েছে, রান্নাঘর বা বাথরুম রয়েছে, তার জন্য তার বাড়িতে ক্যান্সারে মারা গেছে। তখন বিশ্বাস আসবে যে হ্যাঁ, পণ্ডিত দীপক শাস্ত্রী যা বলেছিলেন সেটা বাস্তবে তাই মিলে গেল। তাই আমি বলবো, যাদের বিভিন্ন সমস্যা, শুধু আপনার বাস্তু সমস্যা নয়, বিদ্যা, বিবাহ, কর্ম, বাস্তু, যে কোনো সমস্যা নিয়ে আপনারা যদি বিভিন্ন জায়গায় গেছেন কিন্তু কাজ পাননি, শাস্ত্র থেকে মুখ কিন্তু ফেরাবেন না। শাস্ত্র আছে, শাস্ত্রে হয়তো ভুল হতে পারে, এই শাস্ত্র নিয়ে কিন্তু উনি চ্যালেঞ্জ করেন। ওনার এতটাই পাণ্ডিত্য, ওনার কাছে এসে আজ পর্যন্ত কেউ বিফল হয়নি। আমি বলবো আপনারা অবশ্যই সমস্যা নিয়ে পণ্ডিত দীপক শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, সাফল্য আপনারা পাবেনই। আর কোথায় যোগাযোগ করবেন, নাম্বার তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই নাম্বারে অবশ্যই ফোন করে নেবেন। আজকে একটা ছোট্ট ঘরোয়া একটা অনুষ্ঠানে একটা হোটেলে এসে উনি যেভাবে বিনা পয়সায় আপনাদের মঙ্গলার্থে, উপকারার্থে যে সমস্ত কথা বললেন, সেগুলো যদি মেনে বিন্দু মাত্র যদি আপনারা চলতে পারেন, তাতে আপনারা অন্তত 50% সমস্যা মুক্ত হবেন। আর যারা প্রকৃত সমস্যা থেকে বেরিয়ে আসতে চান, অবশ্যই সাক্ষাৎ করে নেবেন পণ্ডিত দীপক শাস্ত্রীর সঙ্গে। উনি শুধু পশ্চিমবঙ্গে নয়, কামাখ্যা, তারাপীঠে বিভিন্ন যোগে যে হোমযজ্ঞ করেন, এ বিষয়ে আমি দু একটি কথা বলবো, আমার খুব জানতে ইচ্ছা করছে। আজকে পশ্চিমবঙ্গে বহু তান্ত্রিক জ্যোতিষ বিভিন্ন পীঠস্থানে যায়, তারা হোমযজ্ঞ করে, যখন তখন করে দেয়। কিন্তু আপনাকে দেখি কিন্তু আপনি একটা সিস্টেম মেনে তার তিথি নক্ষত্র ধরে করেন, এই বিষয়টা একটু যদি বলেন। এটা কি সবসময় করলে কি মানুষের কাজ পাওয়া যায়? না, এটা বাস্তব কথা যে আমাদের যে যোগে কাজ করা হয়, তান্ত্রিকরা যদি সঠিক যোগ মেনে কাজ করে তাহলে সেই কাজ 100% সাকসেস হবে। কিন্তু এখন কিছু মানে মুখোশধারী উঠে গেছে, দর্শনধারী যাকে বলা হয়, মালা টালা পরে তিলক কেটে মনে করছে সে বড় তান্ত্রিক, যেখানে সেখানে বসে পড়ছে এবং যজ্ঞটুকু করে দিচ্ছে। কিন্তু একটা সিস্টেম আছে যে তিথি নক্ষত্র বা অমাবস্যা দেখে যদি আমরা যজ্ঞ না করি বা বিচার না করে যদি আমরা হোমযজ্ঞ করি, সেই ক্রিয়াতে কিন্তু কোনো কাজ হবে না। সত্যি কথা বলতে, যদি কেউ সঠিক কাজ করাতে চান তাহলে তিথি নক্ষত্র মেনে অবশ্যই যোগ্য যদি কাজ করানো হয় এবং সঠিক কাজ করা যদি হয়, 100% আপনি যে কাজের জন্য আসবেন কাজ আপনার হবে। এবং আজকাল এত দর্শনদারি হয়ে গেছে, আপনারা কার কাছে যাবেন? এই যে আজকে একদম যে আজকে যে দীঘায় আমি এসেছি, শুধু বলে না, আমি ইনার একটা উড়িষ্যায় হোটেল ছিলেন, সেই হোটেলে একটা রুমে সমস্যা ছিল, সেই রুমের জন্য কেউ হোটেলে থাকতে চাইতো, মানে একটা কোনো ইনসিডেন্ট ঘটে গেছে। একদম সেই হোটেলে ওনারা কিনেছিলেন, ওনারা জানতেন না হোটেলের ওই রুমে কিছু একটা ব্যাপার আছে। তো ওই হোটেলে রাত্রেবেলা অনেক আওয়াজ হতো। তো আমাকে, যেহেতু আমি নিউ টাউনের রাজারহাটে ওখানে ওনার করে দিয়েছি, তারপর আমাকে নিয়ে গেছিলেন, অনেক টাকা খরচা করে হোমযজ্ঞ করেছিলেন, অনেক টাকায় খরচা করে হোমযজ্ঞ করেছে, কারণ আমার একটু চার্জেস বেশি, কারণ আমি কাজটা সঠিক করে দিই বলে। তো সেখানে হোমযজ্ঞ করার আগে আমি পুরো সব হোটেলটা ঘুরে দেখেছি। ওনার 3 তলার উপর মানে 4 তলা হোটেল টোটাল আমি ঘুরে যখন দেখেছি, যে রুমটা আমাকে নিয়ে গেছে সেই রুমটাকে আমি ওনাকে বলেই দিলাম যে এই হোটেল রুমে যারা আগে ছিলেন, যার হোটেল ছিলেন, তাকে একটু ফোন করে জিজ্ঞাসা করুন এই হোটেলে কেউ একজন গলায় দড়ি দিয়েছিলেন, এবং সেটা কোনো মহিলা গলায় দড়ি দিয়েছিলেন। তো তার আমার সামনেই ফোন করলেন এবং তিনি
বাধ্যবাধকতা বললেন হ্যাঁ এর জন্য আমি বিক্রি করে দিচ্ছি, হোটেল চালাতে পারছিলাম। তো সেই জায়গায় আমি যোগ্য করে আজকে সেই হোটেলটা দাঁড় করানোর জন্যে এত শ্রদ্ধা করে, আজকে শ্রদ্ধা ভক্তি করে, এবং অত লোকের সামনে উনি এসে আমাকে প্রণাম করছেন। ওনার থেকে বয়স আমি ছোট হতে পারি, উনি আমাকে গুরু মনে করেন, এবং আজকের উনি আমাকে আমার যে টাকাটা ধার্য করেছিলাম তার থেকে উনি আমাকে অনেক বেশি দিয়েছেন, এবং ওনার পুরো ফ্যামিলি এসে আমাকে প্রণাম করছেন। আজকের এই হোটেলে যখন যজ্ঞ করবো, এবং হোটেলের যজ্ঞটা হবে ওই মন্দিরে, এবং সেই মন্দিরে ওনারা ফ্যামিলি সবাই যাবে। আচ্ছা, আমি একটা কথা, শেষ একটা কথা বলতে চাই, দর্শকদের পক্ষ থেকে বলছি, আজকে তান্ত্রিক জ্যোতিষ মানে তিলক মালা ভূষিত, কিন্তু আপনাকে একটা নর্মাল একটা পাঞ্জাবি পরে, না আপনার মালা রয়েছে, না রুদ্রাক্ষের মালা, না তিলক, এই বিষয়টা মানে মানুষ ভাববে হয়তো আপনি কিছু জানেন না। এই বিষয়টা একটু যদি বলেন, আপনি কি পছন্দ করেন না এগুলো? এটা পছন্দ আপনারা সবাইকে দেখি যে মালা ঝোলা পরে পাগড়ি তিলক কেটে, এই বিষয়টা একটু যদি বলেন। এখন যুগটা হয়ে গেছে দর্শনধারী, তো আমি যখন এই দর্শনধারীটা আমি করতে চাই না, আমি চাইছি যে সঠিক কাজ। তো আমি যখন কাজে বসি, আমার যে জবের মালা আছে তখন ইউনিফর্ম বলতে পারেন, হ্যাঁ সেই একটা আমার কালো ড্রেস আছে, এবং যে জপের মালা সেগুলো তখন বসে আমি যজ্ঞে বসি, যেটা আমার প্রয়োজন, সবসময় না, কারণ ওটা দর্শনধারী হয়ে গেছে এর জন্য। এবং এই যে যখন যজ্ঞটা করব সেটা সঠিক সময় সঠিক নিয়ম মেনে, এবং জপের মালা আমার গলায় থাকাকালীন, এবং আমার কাছে কিছু জিনিস আছে সেটা দিয়ে আমি গুপ্ত, যেটা আমি কাউকে বলি না। এবং আমি যে ওরকম দর্শনধারী হয়ে বসে না দাঁড়িয়ে নর্মাল কেন বসি, বৃক্ষ তোমার নাম কি, ফলে মানুষ কাজ পায় বলে দীপক শাস্ত্রী, পণ্ডিত দীপক শাস্ত্রী, ফলে পরিচয় একটাই কথা। দীপক শাস্ত্রী সবাই আজকে দীপক শাস্ত্রী, কোনো মালা লাগে না, কোনো তিলক করতে লাগে না, পণ্ডিত দীপক শাস্ত্রী, পণ্ডিত দীপক শাস্ত্রী। এবং এটা আমার শুধু এখানে না, সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও আমাকে এখন মোটামুটি সবাই, এবং বাস্তু নিয়ে এতটাই আমি ব্যস্ত, মানে আমাকে প্রত্যেকে কন্ট্যাক্ট করছে, এবং যাওয়ার জন্য আমি সবাইকে সময় দিয়ে উঠতে পারছি না, কারণ যদি আমার রেঞ্জের মধ্যে মেলে, কারণ যাওয়া আসা আমার কিছু সময়ের ব্যাপার আছে, এবং গাড়ির তেলের, আমি যেদিন চেম্বারটা, আপনারা তো মানে কনসালটেন্সি ফিসটাই তো অনেকটাই একদম সবাই বের করতে পারে, আমার কারোর কাছে গেলে 31,000 টাকা কনসালটেন্সি ফিস, এটা অনেকে দিতে পারে না, যারা দিয়েছে তারা অনেক উপকার পেয়েছে, এবং ভবিষ্যতে তারা অনেক বেশি দেয়। বাস্তুর একটা কথা যেটা আমার না বললে নয়, যাদের বাড়ির ঈশান কোণ মানে পূর্ব উত্তর কোণ খারাপ, মানে রান্নাঘর বা বাথরুম রয়েছে, তাদেরকে বলবো তারা ওই জায়গাটা বন্ধ করে দিন বা ভেঙে দিন। কারণ বাড়ির সবার প্রথমে আমরা যে দুটো জিনিস দেখি সেটা হচ্ছে বাড়ির পূর্ব উত্তরে ঈশান কোণ, এবং ঈশান কোণের হচ্ছে বাথরুম এবং রান্নাঘরটা, এবং পশ্চিম দক্ষিণের মেন এন্ট্রেন্স, যেটা জমের দুয়ার বলা হয়। এই দুটো জায়গা যদি ঠিক থাকে তাহলে আপনার বাস্তু খারাপ যেদিক দিয়ে হোক না কেন আমি ব্যালেন্স করতে পারবো। আর যদি এই দুটো জায়গা খারাপ থাকে তাহলে সেটা আমি বলি বন্ধ করে দিতে বা ভেঙে দিতে, এর কোনো ব্যালেন্সের কোনো জায়গা নেই বা এর কোনো রেমেডি হয় না। যাই হোক দর্শক বন্ধু, অনেকক্ষণ আপনাদের সঙ্গে বকবক করলেন পণ্ডিত দীপক শাস্ত্রী। আজ এই পর্যন্তই, দেখা হবে ঠিক কোনো এক সময়, আবার নিয়ে আসবো পণ্ডিত দীপক শাস্ত্রীকে, শুনবেন ওনার মুখ থেকে। আর যারা আসতে চান অবশ্যই নিচের ফোন নাম্বারে যোগাযোগ করবেন। নমস্কার।